নমস্কার। আজ আমরা রবার্ট কিওসাকির খুব বিখ্যাত মানে আলোড়ন তোলা বই রিচ ড্যাড পুয়ার ড্যাড নিয়ে একটু গভীরে যাব। হ্যাঁ, বইটা তো অনেকেরই চিন্তাভাবনা বেশ নাড়িয়ে দিয়েছে। একদম। আমরা বইটার কিছু বিশেষ অংশ দেখব। বিশেষ করে ওই যে চিরাচরিত ধারণা, মানে ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি পাবে, জীবন একদম সুরক্ষিত। এই উপদেশটা আজকের দিনে কতটা খাটে সেটাই বড় প্রশ্ন। ঠিক। আর বইটার কেন্দ্রেই তো রয়েছে ওই দ্বন্দ্বটা, কিওসাকির নিজের দুই বাবা। হ্যাঁ, একজন ছিলেন উচ্চশিক্ষিত, সরকারি চাকুরে, কিন্তু আর্থিক দিক থেকে তেমন সচ্ছল নন। লেখক তাকে বলছেন পুয়ার ড্যাড। আর অন্যজন? হ্যাঁ, তিনি কিন্তু স্কুলের পড়া শেষ করেননি। না, কিন্তু ব্যবসায়িক বুদ্ধিতে তিনি ছিলেন অত্যন্ত ধনী। তিনিই হলেন রিচ ড্যাড। আর টাকা পয়সা নিয়ে দুজনের ভাবনা চিন্তা, দর্শন একদম উল্টো। পুরোপুরি বিপরীত। ঝুঁকি নেওয়া, সন্তানদের দেওয়া পরামর্শ, সবকিছুতেই। এই দুই ধরনের মানসিকতার পার্থক্যটা দিয়ে শুরু করা যাক। গরিব বাবার কথাগুলো কেমন ছিল? ওনার মূল কথা ছিল ধরুন, টাকার লোভ ভালো নয়। উনি নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। মানে চাকরিই ভরসা। আর ঝুঁকি? ঝুঁকি একদম এড়িয়ে চলার পরামর্শ দিতেন। প্রায়ই বলতেন, এটা কেনার মতো পয়সা আমার নেই। হ্যাঁ। আর ধনী বাবা? তিনি আবার মনে করতেন টাকার অভাবটাই হচ্ছে আসল সমস্যা। আর বলতেন, ঝুঁকি নিতে নয়, ঝুঁকি সামলাতে শিখতে হবে। উনি প্রশ্ন করতে শেখাতেন, তাই না? এটা কেনার সামর্থ্য নেই না বলে। হ্যাঁ, উনি বলতেন ভাবো কিভাবে এর সামর্থ্য অর্জন করা যায়, এই প্রশ্নটা করতে। এখানেই তো আসল ব্যাপারটা, চিন্তা করার ধরনটা। একদম। আমি এটা কিনতে পারবো না বললে আমাদের মাথা আর কাজ করে না, ভাবা বন্ধ করে দেয়। কিন্তু কিভাবে কিনতে পারি, এই প্রশ্নটা। ঠিক, এটা মস্তিষ্ককে চালু রাখে, উপায় খুঁজতে শুরু করে। ধনী বাবা চাইতেন ছেলে শুধু কর্মী না হয়ে ব্যবসার মালিক হোক, অন্যদের কাজে লাগাতে শিখুক। হুম। এই চিন্তার বদলটা শুনতে যতটা সহজ লাগছে, করাটা নিশ্চয়ই বেশ কঠিন। আমরা তো একটা নির্দিষ্ট ছকে বড় হই। অবশ্যই কঠিন। আর এখানেই বইয়ের প্রথম গুরুত্বপূর্ণ শিক্ষাটা আসছে। কোনটা? ধনীরা টাকার জন্য কাজ করে না, টাকাই তাদের জন্য কাজ করে। ও আচ্ছা, এই যে র্যাট রেসের ধারণাটা। হ্যাঁ, ইঁদুর দৌড়। বেশিরভাগ মানুষই তো এতে আটকা। দুটো জিনিস তাদের চালায়, ভয় আর লোভ। ভয়টা কিসের? বিল দিতে না পারার ভয়? চাকরি হারানোর ভয়? ঠিক। আর লোভ হচ্ছে আরও ভালো জিনিস, আরও ভালো জীবনের আকাঙ্ক্ষা। বেতন বাড়ে, কিন্তু খরচও তো বেড়ে যায়। ফলে আর্থিক স্বাধীনতার স্বপ্নটা অধরাই থেকে যায়। একদম। ধনী বাবা শিখিয়েছিলেন এই ভয় বা লোভের বশে নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে। কিওসাকি নিজে নাকি খুব কম বয়সে এটা শিখেছিলেন, ওই যে 10 সেন্ট প্রতি ঘন্টা বা বিনামূল্যে কাজ করার অভিজ্ঞতা। হ্যাঁ, ওই অভিজ্ঞতার মধ্যে দিয়েই তিনি ভয় আর লোভকে চিনেছিলেন, নিয়ন্ত্রণ করতে শিখেছিলেন, আর সুযোগ খুঁজতে শিখেছিলেন। সুযোগ, মানে যা অন্যরা শুধু বেতন বা চাকরির নিরাপত্তায় দেখতে পায় না। ঠিক তাই। যেমন পরে তিনি ওই কমিক্স লাইব্রেরির ব্যবসাটা শুরু করেছিলেন। ছোট কিন্তু দারুণ একটা উদাহরণ যে কিভাবে টাকাকে নিজের জন্য কাজ করানো যায়। বাহ! তার মানে মানসিকতার বদলের সাথে সাথে দরকার আর্থিক জ্ঞান। অবশ্যই। আর সেটাই বইয়ের দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, আর্থিক সাক্ষরতা। অ্যাসেট আর লায়াবিলিটি। অ্যাসেট আর লায়াবিলিটি। একদম। ১ নম্বর নিয়ম, সম্পদ আর দায়ের পার্থক্য বুঝতে হবে, আর সম্পদ অর্জন করতে হবে। সহজ করে বললে, সম্পদ কি? সম্পদ হলো তাই যা আপনার পকেটে টাকা ঢোকায়। ধরুন স্টক, বন্ড, যে রিয়েল এস্টেট থেকে ভাড়া আসে, কিংবা আপনার লেখা বই বা গানের রয়্যালটি। আর দায়? দায় ঠিক উল্টোটা, যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। যেমন ধরুন বাড়ির লোন, গাড়ির লোন, ক্রেডিট কার্ডের দেনা। এই জায়গাটা একটা কিন্তু আছে, তাই না? আমরা তো প্রায় নিজের বাড়িটাকে সবচেয়ে বড় সম্পদ মনে করি। হ্যাঁ, এখানেই কিওসাকির যুক্তিটা একটু অন্যরকম। উনি জোর দেন ক্যাশ ফ্লোর ওপর, মানে টাকা আসছে না যাচ্ছে। যদি বাড়ি থেকে ভাড়ার মাধ্যমে টাকা না আসে, উল্টে মর্টগেজ, ট্যাক্স, মেরামতির জন্য টাকা বেরিয়ে যায়। তাহলে কিওসাকির মতে সেটা আসলে একটা দায়, সম্পদ নয়, দেখতে যত বড়ই হোক। তার মানে ধনীরা সম্পদ কেনে, ক্যাশ ফ্লো বাড়ান, আর সেই টাকা আবার সম্পদে লাগান। ঠিক। আর মধ্যবিত্ত বা যারা আর্থিকভাবে সচ্ছল নন, তারা প্রায়শই দায় কেনেন আর সেটাকেই সম্পদ ভেবে ভুল করেন। হুম।
এই ভুল ধারণাটাই হয়তো আর্থিক চক্রে আটকে রাখে। সম্ভবত। এই সম্পদদায় ধারণাটা কি ধনী বাবার পরের উপদেশের সাথে যুক্ত? ওই যে মাইন্ড ইয়োর ওন বিজনেস বা নিজের ব্যবসায় মনোযোগ দাও। হ্যাঁ, সরাসরি যুক্ত। এর মানে কিন্তু চাকরি ছেড়ে দিতে বলা হচ্ছে না। তাহলে মানে হলো আপনার চাকরি বা পেশা আপনার আয়ের উৎস হতে পারে, কিন্তু সেটাই আপনার আসল ব্যবসা নয়। আসল ব্যবসা কোনটা? আপনার আসল ব্যবসা হলো আপনার সম্পদের কলাম বা অ্যাসেট কলাম তৈরি করা, মানে সম্পদ বাড়ানো। চাকরির পাশাপাশি। হ্যাঁ, চাকরির পাশাপাশি ধীরে ধীরে এমন সম্পদ তৈরি করা যা আপনার সক্রিয় অংশগ্রহণ ছাড়াই আয় করতে পারে। ওই যে রে ক্রকের উদাহরণটা আছে না, ম্যাকডোনাল্ডসের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, দারুণ উদাহরণ। তিনি বলতেন তার আসল ব্যবসা হ্যামবার্গার বিক্রি করা নয়, বরং রিয়েল এস্টেট, কারণ দোকানগুলোর জমি বা সম্পত্তির মালিকানাটাই আসল সম্পদ। একদম। মূল ফোকাসটা তাই শুধু মাইনে বা আয়ের ওপর না রেখে সম্পদ তৈরির দিকে নিয়ে যেতে হবে। সেটা হতে পারে স্টক, রিয়েল এস্টেট বা নিজের কোনো ব্যবসা যা নিজে নিজেই চলে। ঠিক, যা আপনার উপস্থিতি ছাড়াই আয় তৈরি করে, সেটাই আপনার আসল ব্যবসা। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি পেলাম? প্রথমত, গতানুগতিক আর্থিক উপদেশ মানে ভালো পড়াশোনা আর ভালো চাকরি। সেটা হয়তো আজকের দিনে যথেষ্ট নয়। মানসিকতার পরিবর্তনটা খুব জরুরি। ভয় আর লোভকে নিয়ন্ত্রণ করে যুক্তি দিয়ে ভাবা, আর টাকার জন্য না ছুটে টাকাকে দিয়ে কাজ করানো। আর অবশ্যই সম্পদ আর দায়ের পার্থক্যটা খুব ভালো করে বোঝা এবং বুঝে শুনে সম্পদ বাড়ানো। চাকরির নিরাপত্তা দরকার, কিন্তু তার সাথে নিজের আসল ব্যবসা মানে অ্যাসেট কলাম তৈরি করাটা। হ্যাঁ, আর্থিক স্বাধীনতার জন্য ওটা অপরিহার্য। কিওসাকি আসলে বলতে চেয়েছেন অন্যের ওপর বা শুধু ভাগ্যের ওপর নির্ভর না করে নিজের জ্ঞান আর কৌশল কাজে লাগাতে হবে। সত্যি, শেষ পর্যন্ত জ্ঞানটাই আসল শক্তি। টাকা তো আসে, যায়। কিন্তু জ্ঞান থাকলে সেই টাকাকে নিয়ন্ত্রণ করা যায়, বাড়ানো যায়। এখন প্রশ্ন হলো, আমরা কি এই ধারণাগুলো নিয়ে শুধু ভাবব, নাকি সত্যি এগুলো আমাদের আর্থিক জীবনে কাজে লাগানোর চেষ্টা করব? এই সিদ্ধান্তটাই হয়তো আমাদের ভবিষ্যতের আর্থিক ছবিটা ঠিক করে দেবে। ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনে।